আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছো এবং ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় স্যারেরা যারা আমার ক্লাসগুলো দেখে আমাকে অনুপ্রাণিত করেন, উৎসাহিত করেন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে নতুন কারিকুলামের নতুন বই ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণীর। আমরা ইতিমধ্যে ৭ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা ১ এর ৮ টি পাঠ নিয়ে আলোচনা করেছি। তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো আছে, প্লেলিস্ট দেখলে অবশ্যই তোমরা খুঁজে পাবে। আজকে যে পাঠ নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা ২ বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। সেশন হচ্ছে ১ ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার। এই বিষয়টার উপর আজকে কথা বলবো। এই সেশনের পুরা পাঠটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা দেখবা এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, বাড়ির কাজ দেওয়া হয়েছিল। এগুলো নিয়েও আজকে আলোচনা করব। বাড়ির কাজগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা তোমাদেরকে দেখা দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে এখানে আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫। এই পৃষ্ঠাগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা যদি শেষ পর্যন্ত থাকো দেখবি অনেক কিছু তোমাদের জানা হয়ে যাবে আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো। আমরা এখন সরাসরি আমরা বইতে চলে যাই। আমরা সরাসরি বইতে চলে যাই একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবে। আমাদের এই যে বইতে চলে আসছি আমরা। দেখো এখানে আজকে যে পাঠ নিয়ে আলোচনা করব, যে শিক্ষণ অভিজ্ঞতাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা ২ বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। একটু করে আলোচনা করি আমরা তোমরা একটু খেয়াল করো। এখানে ৬ষ্ঠ শ্রেণীতে আমরা বুদ্ধিভিত্তিক সম্পদ ও স্বত্বাধিকার অধিকার সম্পর্কে জানতে পেরেছি। বুদ্ধিভিত্তিক সম্পদটা কি? একটু করে আলোচনা করি। গত পাঠে আলোচনা হয়েছে এগুলো নিয়ে। বুদ্ধিভিত্তিক সম্পদটা হচ্ছে যেটা তোমার মেধা খাটিয়ে, বুদ্ধি করে, গবেষণা করে, হ্যাঁ? তুমি এমন কিছু সৃষ্টি করেছো, এমন গবেষণা করে সৃষ্টি করেছো যেটা আর কেউ তৈরি করতে পারে নাই। সেটা তোমার একটা কবিতা হতে পারে, সেটা একটা তোমার গল্পের বই হতে পারে, সেটা উপন্যাস হতে পারে, সেটা অ্যাপস হতে পারে, আরো অন্য যে কিছু। যেটা একমাত্র তুমি আবিষ্কার করেছো, তুমি সৃষ্টি করেছো। এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। এই সম্পদটি হচ্ছে তোমার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কিন্তু যখন ব্যক্তিগত বাণিজ্যিক কাজে অন্য কাউকে নিজের বুদ্ধিভিত্তিক সম্পদ আমরা ব্যবহার করতে দেব, আমাদের কিছু নীতিমালা তৈরি করে নেওয়া উচিত। এর ফলে কেউ আমাদের এই বুদ্ধিভিত্তিক সম্পদ অপব্যবহার করতে পারবে না। তুমি যে একটি কবিতা লিখেছো, তুমি যে একটি গান লিখেছো, এটা তোমার সম্পদ। এটা অন্য কেউ ব্যবহার করতে গেলে, ব্যবসায়িক কাজে ব্যবহার করতে গেলে তাহলে তোমার অনুমতি লাগবে। আর যদি সেই অনুমতি না নিয়ে যদি কাজ করে তাহলে এটা কপিরাইট আইন হবে, এটা আইন ভঙ্গ হবে। এটার জন্য অ্যাম তাকে জরিমানা দিতে হবে, শাস্তি পেতে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তুমি কি ময়মনসিংহ গীতিকার নাম শুনেছ? দেখো, এটি একটি সংকলন গ্রন্থ, যাতে ময়মনসিংহ অঞ্চলের ফালা গান লিপিবদ্ধ করা হয়েছে। ময়মনসিংহ এলাকার যে এম এ ওই ইতিহাস ঐতিহ্য নিয়ে বিভিন্ন ফালা গান রয়েছে, ফালা গানগুলো সংকলন করা হয়েছিল। এই ফালা গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে, মুখে প্রচারিত হয়ে আসছিল ময়মনসিংহ অঞ্চলে। এ বুদ্ধিভিত্তিক সম্পদ ১ম এ চন্দ্রকুমার সাহা সংগ্রহ করা শুরু করেন। পরে ডক্টর দীনেশচন্দ্র সেন সবগুলো ফালা গান একত্র করে সম্পাদনা করেন। এই গ্রন্থাগার প্রকাশ করেন। যদিও এই কাজ না করা হতো তাহলে আজ হয়তো আমরা এই অসাধারণ সংকলনগুলো পেতাম না। তোমরাও চাইলে তোমাদের এলাকার মধ্যে যেই ইতিহাস ঐতিহ্য নিয়ে সংস্কৃতি নিয়ে যেসব গান রয়েছে আর তোমাদের বিভিন্ন জিনিসপত্র এগুলো চলেছে যেটা বছরকে বছর চলে আসতেছে, তুমিও চাইলে এগুলো সংরক্ষণ করে রাখতে পারো। তুমি কি ময়মনসিংহ গীতিকার নাম শুনেছ? হ্যাঁ, এটি একটি সংকলন গ্রন্থ। ঠিক আছে? যাতে ময়মনসিংহ অঞ্চলের ফালাগান লিপিবদ্ধ করা আছে। এই ফালাগানগুলো প্রাচীন কাল থেকে মুখে, মুখে চলে আসছিল। এই যে আমরা একটু আগে যেটা পড়েছিলাম। তো এখন আসো কেমন হয় যদি আমরা নিজেরাই আমাদের এলাকায় কোনো বুদ্ধিভিত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে তুলতে পারি। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা সেটা আলোচনা করব। তোমাদের এলাকায় এমন কিছু আছে যেগুলো আর অন্য কোনো এলাকায় নেই, অন্য কোনো জেলাতে নেই, অন্য কোনো উপজেলাতে নেই, যেটা তোমার এলাকায়। তোমার এলাকার জিনিসটাকে তুমি যদি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসাবে যদি গ্রহণ করতে চাও, এটাকে সংরক্ষণ করতে চাও, তাহলে তুমি করতে পারবে। এখন আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেশন ১ ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার। তোমার ব্যক্তিগত সম্পদটা কিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করবে? তোমার বুদ্ধিভিত্তিক সম্পদটা কিভাবে তুমি বাণিজ্যিক কাজে ব্যবহার করবা? তুমি ব্যবসায়িক কাজে ব্যবহার করবে বা তোমার থেকে অন্য কেউ ব্যবহার করবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। হাসির বাবা আফজাল হোসেনের একটি দই কারখানা রয়েছে। এই কারখানায় দই তৈরি বাজারে হাসি নামে দই বিক্রি হয়। আজ এই হাসি দই কিনে হঠাৎ অবাক হয়ে
আচ্ছা, এটা নিয়ে আমরা একটু, তোমরা ইতিমধ্যে এগুলো পড়েছো। হাসির দইটা, হাসি নামের দই, একটা হাসির বাবার আফজাল হোসেনের একটা হাসির দই ছিল, সে ওটা বাজারে বিক্রি করা হতো। কিন্তু হাসি যখন বাজারে গেল তখন দেখতে পারলো তার তার দইটাকে নকল করে, যেটা হাসি, হাসির জায়গা হাঁস নাম করে, এই তার লেখা একই, সাইজ একই, ফ্রন্ট একই, সবকিছু এক প্যাকেট, সবকিছু এক করে বাজারে এটা বাজারজাত করতেছে, আরেকটা লোক এটা নকল করে বিক্রি করতেছে। দেখো, সেটা খুব ভালো করে খেয়াল না করলে হঠাৎ বোঝার উপায় নাই এটা হাসি দই না। হাসি খুব চিন্তিত হয়ে তার বাবার কাছে গিয়ে প্যাকেট দেখিয়ে পুনরায় ঘটনাটি বলল। আফজাল হোসেন সবকিছু শুনে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ হাসি এই ব্যাপারটি লক্ষ্য করার জন্য। তাহলে দেখো, তারা অনেক কষ্ট করে তার বাবার ফর্মুলা, তার বাবার কৌশল দিয়ে সে হাসি এই দইটি বাজারে বাজারজাত করতেছে, বিক্রি করতেছে। কিন্তু একটা অসাধু মানুষ এটাকে নকল করে বাজারজাত করতেছে। তাহলে সেই তার লাভের অংশ থেকে বিক্রি হচ্ছে, তার মেধাটা বিক্রি হচ্ছে না, তার মেধাটা যে মেধা খরচ করে যে তৈরি করেছে এটা কিন্তু হচ্ছে না। তাহলে তবে আমাদের দুশ্চিন্তার কিছু নেই। আমাদের হাসি দইয়ের স্বাদ অন্য দইয়ের তুলনায় আলাদা। তার কারণ এ দই তৈরি ফর্মুলা আমার উদ্ভাবন করা এবং সেটি বেশ আলাদা অন্যগুলোর তুলনায়। তাহলে তার বাবা বলল, মন খারাপের কিছু নাই। হ্যাঁ, এটা তৈরি করার যে কৌশল, যে ফর্মুলা, এটা কিন্তু আমার তৈরি করা, এটা অন্য কেউ জানে না। যদিও এরা নকল করে তৈরি করতেছে, এটার কিন্তু স্বাদ আলাদা। এই কারণে এই দই তৈরির কৌশল ও ফর্মুলা একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। তাহলে এই দইয়ের কৌশলটা, এই দই কিভাবে তৈরি করবে, কতটুকু পানি দিবে, কতটুকু চিনি দিবে, কতটুকু লবণ দিবে, দুধ দিবে, এগুলো নকল অন্য কেউ করতে পারবে না। এটার কৌশলটা, এটার সূত্রটা আফজাল হোসেনের কাছে রয়েছে। তাই সে, আমি দ্রুত আমার একজন উকিল বন্ধুর সাথে পরামর্শ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। তাহলে ওই যে লোকটা এই নকলটা করলো, কিন্তু তার বিরুদ্ধে চাইলে আইনি ব্যবস্থা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাম সে যদি অন্যায় করে, যদি নিয়ে যায়, অন্যায় করে যদি এগুলো বিক্রি করে, তাহলে তার জন্য শাস্তি রয়েছে। এটা আইনি ব্যবস্থা নেওয়া যাবে। যেহেতু আমাদের ট্রেডমার্ক করা আছে, তার ট্রেডমার্কটা কি? ট্রেডমার্কটা হচ্ছে সরকারের থেকে তুমি তোমার এই এই হাসি দই নামে তুমি এটাকে সরকার থেকে একটা অনুমতি নিতে হবে। তোমার লোগো, তোমার নাম, তোমার লেখা, তোমার কি জিনিসপত্র, এগুলা দিয়ে সরকারের কাছে একটা আবেদন করতে হবে। আবেদন করার পরেই তোমাকে একটা ট্রেডমার্ক দিবে। ওই ট্রেডমার্কটা হচ্ছে তোমার চেনার উপায় এবং তোমার কৌশল। এটা নিয়ে আরো সামনে আলোচনা আছে। তাই যারা আমাদের এই বুদ্ধিবৃত্তিক সম্পদ নকল করে বাণিজ্যিকভাবে ছেড়েছে, তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে ও বাণিজ্যিকভাবে এই পণ্য বাজারে বিক্রি করা বন্ধ করতে হবে। হাসি এখন একটি দুশ্চিন্তা মুক্ত হলো। তাহলে যাদের ট্রেডমার্ক করা আছে, সরকারি রেজিস্ট্রেশন করা আছে তাদের, তাহলে অবশ্যই তারা, যারা নকল করেছে তাদের বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হবে, এরা কিন্তু জরিমানা দিতে হবে। এখন আসো, উপরের গল্পে আমরা দেখতে পাচ্ছি আফজাল হোসেন একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ তৈরি করেছেন। তিনি এই ফর্মুলা ব্যবহার করে হাসি দই তৈরি করেছেন। সেটি অন্য দইয়ের ফর্মুলা থেকে ভিন্ন। তাই এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। এরপর তিনি এটি বাজারজাত করেছেন। বাজার থেকে হাসি দই কিনছে, তারা কিন্তু শুধু পণ্যটি হিসাবে ব্যক্তিগত কাজে এটি কিনছে। অর্থাৎ এই দই কেনার সময় তারা শুধু দইটি খাবার অধিকার পাচ্ছে। তাহলে তারা শুধু দইটা খেতে পারতেছেন, টাকা দিয়ে বিনিময় কিনতেছেন, কিন্তু তৈরি করার কৌশলটা কিন্তু তারা কিনতেছে না। তাহলে এক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে। এটা ঠিক আছে, এটা করা যায়, সমস্যা নেই, ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে, কারণ এটা আমি কিনে খাচ্ছি, সমস্যা নেই, আমি তো আর বিক্রি করতেছি না, বাজারজাত করতেছি না নকল করে। ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ নির্দিষ্ট টাকা দিয়ে কেনার সময় পণ্যটি একজন মানুষ ব্যবহারের সুযোগ পেলেও সেটি বাণিজ্যিক কাজে ব্যবহারের অধিকার পায় না। সে কিনে খেতে পারবে, বাট সেল করতে পারবে না, বিক্রি করতে পারবে না। বিষয়টা তোমরা বুঝেছো অবশ্যই। সুন্দর বন্ধুরা, বন্ধুরা খেয়াল করো, ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ নির্দিষ্ট টাকা দিয়ে কেনার সময় পণ্যটি একজন মানুষ ব্যবহারের সুযোগ পেলেও সেটি বাণিজ্যিক কাজে ব্যবহার করার অধিকার পান না। অন্যদিকে অন্য একটি প্রতিষ্ঠান যারা প্রায় হুবহু হাসি দইয়ের আদলে বাজারে হাঁস দই ছেড়েছেন, তারা পণ্যটিকে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। তাদের দইটাকে নকল করে, নকল নাম দিয়ে, সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতরে আরেকটা। এইভাবে দিয়ে তারা যখন তৈরি করছে, কিন্তু এটা কিন্তু বাজারজাত তার করতে পারেন না। তারপরে এখানে আমরা আরেকটা যেটা দেখতে পাচ্ছি, দেখো, বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করা গেলে অবশ্যই বুদ্ধিবৃত্তিক সম্পত্তির যিনি স্বত্বাধিকারী তার থেকে যথাযথ আনুষ্ঠানিক অনুমতি নিয়ে তার তার সঙ্গে চুক্তিপত্র করে তবেই বাণিজ্যিক বাজার করা যাবে। তবে শর্ত আছে, তার থেকে স্বত্বাধিকারী কিনে নিতে হবে, তার সাথে একটা চুক্তি করতে হবে। 10 বছরের জন্য আপনার সাথে চুক্তি, 20 বছরের জন্য আপনার সাথে চুক্তি। এই 10 বছরে আপনি আমাকে 2 লক্ষ টাকা দিবেন, আমার এই ফর্মুলাটা নিয়ে আপনি দই আমার নামে, আপনার নামে বিক্রি করতে পারবেন, অসুবিধা নেই। এটা কিন্তু করা যাবে, বাণিজ্যিকভাবে সে করতে পারবে, তবে তার সাথে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে সে করতে পারবে, এর আগে কিন্তু করতে পারবে না। এবার আসো, এবার আমরা শিখি, এবারে আমরা একটি কাজ করি। বেশ কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ দেওয়া হয়েছে, সেগুলো
থেকে আমরা বের করি বুদ্ধিবৃত্তিক সম্পদটি ব্যক্তিগত কাজে নাকি বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে এবং ব্যবহারটি যথাযথ হচ্ছে কিনা এইগুলোর বিষয় নিয়ে আলোচনা করবো। দেখো আমরা আরেকটি এখানে একটা গল্প করতেছি। দেখো এখানে মিজান একটি বিখ্যাত বাংলা সিনেমা দেখার জন্য একটি ওয়েবসাইট নিবন্ধন করলো। খেয়াল করো বিষয়টা, বাংলা সিনেমা দেখার জন্য একটা ওয়েবসাইটে নিবন্ধন করলো। সেখানে নির্দিষ্ট ফি পরিশোধ করে তাদের গ্রাহক হলো। হ্যাঁ, হচ্ছে, অসুবিধা নাই। গ্রাহক হয়েছে, নির্দিষ্ট পরিশোধে ফি দেওয়া হয়েছে। কিন্তু ওই ওয়েবসাইটে সিনেমাটি দেখার সিনেমার প্রযোজকের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হয়নি। তাহলে সে ওয়েবসাইট থেকে যে সিনেমাটি দেখবে এটা কিন্তু তার প্রযোজকের অনুমতি নিতে হবে। যে লোকটা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক মেধা খাটিয়ে সিনেমাটি তৈরি করেছে, এটা তার সম্পদ। মিজান এখন খুশি মনে পছন্দের সিনেমা দেখছে। হ্যাঁ, দেখতে পারে, কিন্তু এটা অন্যায় হবে, এটা দেখা যাবে না। তাহলে সিদ্ধান্ত, আমরা এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পেরেছি, কি সিদ্ধান্ত আমরা নেব? দেখো, মিজান ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করছে। মিজান সব ঠিক আছে, ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে, ঠিক আছে, কিন্তু এই ওয়েবসাইটটি সিনেমাটি প্রদর্শনের অনুমতি না নিয়ে তাদের প্ল্যাটফর্মে বাণিজ্যিক কাজে সেটি ব্যবহার করছে। যে সিনেমাটি তৈরি করেছে কিন্তু তার অনুমতি নেয় নাই, অনুমতি না নিয়ে এটা প্রদর্শন করতেছে, দেখার অনুমতি দিয়ে দিছে। কাজেই তারা নিয়ম মানছে না। ওর সিনেমার প্রযোজক ও ওয়েবসাইটের স্বত্বাধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাহলে যে সিনেমার প্রযোজক সেই ওয়েবসাইটের বিরুদ্ধে স্বত্বাধিকার আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে, কারণ সে তার এটা তার হচ্ছে তার এটা হচ্ছে স্বত্বাধিকারী, তার অনেক কষ্ট করে সে পরিশ্রম করে সিনেমাটি তৈরি করেছে। তুমি তার সিনেমাটি ইচ্ছামতো দেখে ফেলবে, তাদের ওয়েবসাইটে নিয়ে তুমি ব্যবসায়িক কাজে ব্যবহার করবা, তোমার ওই সিনেমাটি অন্যরা দেখে দেখে তোমার ইনকাম হবে, এটা কিন্তু না, এটা করা যাবে না, বাজারজাত করা যাবে না। এখন দেখো আমরা এখানে দুইটা তিনটা, একটা আছে খ, তারপর আছে গ, তারপরে আছে হচ্ছে ঘ, এই তিনটা বিষয়কে নিয়ে আমরা সমাধান করব। দেখো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা একটু করে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রথম হচ্ছে মিতু। মিতুটা নিয়ে আমরা গল্পটা পড়বো এবং এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। এই যে দেখো আমরা এখানে এখন এটা সমাধানটা দেখব। মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো 50 টাকা দিয়ে সফটওয়্যারটি তৈরিকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে। মিতু বন্ধু হেনা বলল, আমার কাছে তো সফটওয়্যারটি আছে, কেনার কোনো প্রয়োজন নেই, তুই আমার থেকে সফটওয়্যারটি কপি করে নিস। মিতু বলল, না, এটা একদম ঠিক হবে না। সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে নিয়ে মিতু এখন ব্যবহার করছে। খেয়াল করো, কিন্তু সে 50 টাকাতে কেনার জন্য চাইছিল ওয়েবসাইটটি, দেখা গেল কিন্তু মিতু বলতেছে এটা তো আমার কাছে আছে, তুমি কেন কিনে নিবে, আমার থেকে কপি করে নিলে হবে। কিন্তু মিতু বলতেছে না, এটা তো আমি করব না। হ্যাঁ, কারণ এ এত কষ্ট করে এত পরিশ্রম করে সফটওয়্যারটি তৈরি করেছে, আমি ফ্রি ব্যবহার করে নিবে, এটা কিন্তু তার স্বত্বাধিকারী হচ্ছে না, তার এর পরিশ্রমের ফলটা সে পাচ্ছে না। দেখি এটার সমাধান কি হতে পারে, আমরা একটু করে বলি। মিতু খুবই ভালো কাজ করেছে, কারণ এটা অন্যায় হতো, কপিরাইট আইন ভঙ্গ করা হতো। অনলাইন থেকে লাইসেন্স কিনে বিভিন্ন সফটওয়্যার নিয়ে তা ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। যে লোকটি এত কষ্ট করে মেধা খাটিয়ে সফটওয়্যারটি তৈরি করেছে তার মূল্য সে পেয়েছে। আমরা সবসময় মিতুর মতো কাজ করব। তাহলে আমরা অন্যায়ভাবে অন্যের কারো অন্যের কারো লেখা, অন্যের কারো ছবি, ভিডিও এটা আমার নিজের নামে আমি চালিয়ে দেব না। আমি নিজের নামে আমি প্রচার করব না। প্রয়োজনে আমি টাকা দিয়ে কিনবো। যেমন মিতু ওই অ্যাপসটি, ওই সফটওয়্যারটি কিনেছে কি দিয়ে? টাকা দিয়ে। এটা কি বৈধ? এটা করা যাবে, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী সমাধানটি নিয়ে চেষ্টা করি। একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করলো। তো বিদেশে একটা কোম্পানি বাংলাদেশের একটা কোম্পানির সাথে তাদের পানীয় কোমল, সেটা অন্যান্য কোম্পানির পানীয় যেটা বিক্রি করি আমরা খাই, আরসি কোলা, কোকা কোলা, স্প্রাইট, হ্যাঁ, এগুলো। তো বাংলাদেশে এটার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ঠিক আছে, এটা বৈধ, কোনো সমস্যা নাই। কিন্তু অন্য আরো একটি কোম্পানি সে একই কোমল পানীয়র নামে বাজারে পণ্য বিক্রি করা শুরু করলো। তখন সেই কোম্পানি এটি ফর্মুলা কিনে নিয়েছিল, তারা আদালতে দ্বারস্থ হলো। তাহলে সে টাকা দিয়ে ওই কোম্পানি থেকে ফর্মুলাটা কিনে নিয়ে এসে বাজারজাত করতেছে, এটা বৈধ, সে ব্যবসা করতেছে, তাকে টাকা দিয়ে এটা কিনে নিয়েছে। কিন্তু আরেকজন যে আরেকটা লোক এটা যে তার হুবহু নকল করে একই নাম দিয়ে একই কিছু দিয়ে বাজারে বিক্রি করতেছে, এটা তো সে অন্যায় করতেছে। এজন্য যে কোম্পানিটি ফর্মুলাটা কিনে নিয়েছিল সে কি করলো? আদালতের দ্বারস্থ হলো এবং কোর্টে মামলা করেছে। এটা তো তারা কিনে নিয়েছে, তাদের ফর্মুলা, তুমি কেন নিজের নামে চালিয়ে দিবা? এটা তো অন্যায় হচ্ছে। এখন দেখো সমাধানটা কি হতে পারে। যারা বিখ্যাত কোমল পানীয় তৈরি ফর্মুলা ক্রয় করেছে তারা নিয়ম মেনে চুক্তিবদ্ধ করেছে। ঠিক আছে, নিয়ম মেনে তারা করেছে। এটি একটি আইনত বৈধ।
এটা বৈধ, অসুবিধা নাই। এবং বাংলাদেশি কোম্পানি বৈধভাবে কোমল পানিটি বাজারজাত করতে পারবে। এটা তার অনুমতি আছে, সে বাজারে বিক্রি করতে পারবে এবং ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবে। কিন্তু অন্য একটি কোম্পানি কপিরাইট আইন ভঙ্গ করেছে। অন্য কোম্পানিটি অবৈধ। হ্যাঁ, কপিরাইট আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বৈধ কোম্পানিটি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমরা যখন বড় হব তখন এমন অন্যায় কাজ করব না, কপিরাইট আইন ভঙ্গ করব না। আমরা যখন বড় হব, আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে যখন যাব, বিভিন্ন ব্যবসা করব, তখন কিন্তু আমরা এটা করব না। আমরা যার জিনিস তার থেকে অনুমতি নিয়ে ক্রয় করে এটা আমরা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরেকটি সমাধান হচ্ছে, রায়হান একটি ভ্রমণ বিষয়ক বই লিখেছে নিজের বিভিন্ন পরিদর্শন করা স্থানের অভিজ্ঞতা নিয়ে। রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেধাস্বত্ব পাওয়ার সত্ত্বে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে। সেই প্রতিষ্ঠান এই বছর বই মেলায় বইটি প্রকাশ করেছে ও বইটি পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে। খুবই ভালো কথা। রায়হান অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভ্রমণ করে করে টাকা খরচ করে করে সে ভ্রমণ করেছে। করার পরে সে ভ্রমণকে নিয়ে কোথায় কিভাবে কখন যেতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে একটি বই লিখেছে। ভ্রমণ বই, ভ্রমণ বিষয়ক বই। ঠিক আছে? তখন সে এটা কি করলো, একটা প্রকাশকের সাথে কথা বলে বইটা প্রকাশ করা হলো। তাদের সাথে একটা চুক্তি হলো, আপনি আমার এই বইগুলো যত চলবে, আমার বইটি যদি আপনি ১০০ টা বিক্রি করতে পারেন, এটার একটা পার্সেন্ট আমাকে দিবেন। আমাকে ১০% বা ২০%, এভাবে আমার একটা লাভের অংশ দিবেন। তাহলে যত বইটা বিক্রি হবে তত তাই সে একটা লাভের অংশ পাবে। সেটা যেই কোম্পানিটি, যে প্রকাশকটি বইটি প্রকাশ করেছে, ছাপিয়েছে, সেও একটা অংশ পেল, তার পরিশ্রম, তার কষ্ট, এবং যেটি বইটি লিখেছে এত কষ্ট করে, সেও একটা অংশ পেয়েছে। এটা বৈধ, কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা পরবর্তী কি আছে এটা আমরা একটু দেখি। রায়হান তার অভিজ্ঞতা দিয়ে, শ্রম, কষ্ট এবং মেধা ও বুদ্ধি খাটিয়ে যে বই লিখেছে, সে তার শ্রমের মূল্য পেয়েছে। তাই না? অবশ্যই সে টাকা পাচ্ছে। কারণ প্রকাশকের সাথে তার চুক্তি হয়েছে। এ বইটি রায়হানের বুদ্ধিবৃত্তিক সম্পদ। এটা তার অনেক কষ্ট করে, সে এটা তার সম্পদ, বুদ্ধিবৃত্তিক সম্পদ। কারণ আমি বড় হয়ে দেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে রায়হানের মতো ভ্রমণ কাহিনী লিখব। তখন আমারও একটি বুদ্ধি সম্পদ, বুদ্ধিভিত্তিক সম্পদ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন বড় হবে, এখন তোমরা ক্লাস 7 এ পড়তেছো, তোমরা যখন এসএসসি পাস করবে, এইচএসসি পাস করবে, তখন তোমরা দেশের বিভিন্ন স্থানগুলো ঘুরে ঘুরে দেখবে, পর্যটন এলাকাগুলো দেখবে। হ্যাঁ, যেমন আমি তোমাদের সাথে কথা বলতেছি বান্দরবান জেলা থেকে। বান্দরবান জেলার খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু জায়গা রয়েছে, ঝর্ণা রয়েছে। যেমন নীলগিরি আছে, নীলাচল আছে, স্বর্ণ মন্দির আছে, কেয়াকারডং আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে বগালেক আছে। খুবই সুন্দর সুন্দর জায়গা। তোমরা এগুলো দেখে কি করবা? এগুলো দেখে একটা ভ্রমণ কাহিনী লিখবা। লিখে এটা প্রকাশকের সাথে কথা বলে এটা প্রচার করবা, বিক্রি করবা। এটা তোমার একটা বুদ্ধিভিত্তিক সম্পদ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক লম্বা হয়ে গেছে ক্লাসটি, খুবই দুঃখিত। কারণ বিস্তারিত আলোচনা করার জন্য অবশ্যই কথাগুলো বলতে হবে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। যারা আমার এই ক্লাসে নতুন এসেছো, নতুন থেকেছো, দেখেছো অনেক কষ্ট করে, তোমাদের ধন্যবাদ ও অভিনন্দন। এবং আমাদের এই চ্যানেল এমআরএস রহিম ৯৭ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।